আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ম্যানিয়ার পক্ষ থেকে। আজকে আমাদের যে চ্যাপ্টার শুরু করব আমরা সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন। আমাদের আজকে প্রথম পরিবেশ রসায়নের প্রথম লেকচার, সেটা হচ্ছে থিওরি বেস লেকচার। আমরা দেরি না করে চ্যাপ্টারটা শুরু করি। দেখো, পরিবেশ রসায়নে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আলোচনা করব আমরা সেটা হচ্ছে আমাদের গ্যাস নিয়ে। হ্যাঁ, তো আসো গ্যাস নিয়ে আলোচনা করতে হলে গ্যাসের কয়েকটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে। প্যারামিটার কি কি? গ্যাসের চাপ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, এরপরে যে ইম্পর্টেন্ট প্যারামিটারটা সেটাকে আমরা বলি হচ্ছে ভি, মানে গ্যাসের আয়তন। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা, তার মানে টি। তার মানে এই যে আমরা গ্যাসের কথা বলতেছি, আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারেও আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব আছে, সেখানে শুধুমাত্র আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করি। কিন্তু কেমিস্ট্রিতে আমরা পরিবেশ রসায়নে যে গ্যাসগুলো নিয়ে আলোচনা করব, আদর্শ এবং বাস্তব দুইটা গ্যাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো একটা গ্যাসের টোটাল ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে তিনটা: চাপ, আয়তন এবং তাপমাত্রা। এবং এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের কয়েকটা বেসিক নলেজ দরকার, যেটা আসলে আমাদের 9-10 থেকে পড়ে আসার কথা, কিন্তু আমরা অনেকে হয়তো ভুলে গেছি। এই জন্য আগে থেকে একটু দেখে নিই যে চাপের এককগুলো কিরকম হইতে পারে, আয়তনের এককগুলো কিরকম হইতে পারে, তাপমাত্রার এককগুলো কিরকম হইতে পারে। যেমন ধরেন ইন্টারে যতটুকুই পড়ছেন আপনারা এখন পর্যন্ত, বুঝারই কথা একটা ম্যাথের মধ্যে শুধুমাত্র থিওরি জানলেই হয় না, শুধুমাত্র সূত্র জানলেই হয় না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন জানলেই হয় না। আমার এককের পরিবর্তনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। হ্যাঁ, আমরা একটু দেখে নেই, খেয়াল করে দেখো। ফার্স্টে যদি আমি আয়তনের এককগুলো নিয়ে কথা বলি, আমি তোমাদের সাথে কথা বলি, আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করতেছি। আয়তনের অনেক ইম্পর্টেন্ট একটা একক হচ্ছে আমাদের মিটার কিউব। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট একক হচ্ছে আমাদের লিটার। এরপর আরেকটা ইম্পর্টেন্ট একক হচ্ছে সেন্টিমিটার কিউব। এটাকে আমরা আদর করে সিসিও বলি, মানে সিসি। হ্যাঁ, মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। এখন আসো, এই জিনিসটাকে খুব সহজে আমরা একটা চিত্রের মাধ্যমে মনে রাখতে পারি। প্রথমে আপনি মিটার কিউব লিখবেন, এরপরে লিখবেন হচ্ছে আমাদের লিটার, এরপরে লিখবেন হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউব অথবা সিসি। আপনি যখন মিটার কিউব থেকে লিটারে যাইতে যাবেন, তখন মিটার কিউব থেকে লিটারে যখন যাবেন, তখন আপনি 1000 দিয়ে গুণ করবেন, মানে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবেন। আর লিটার থেকে যদি আপনি সেন্টিমিটার কিউবে যাইতে চান, তাহলে আবার আরেকটা 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবেন। মানে কি, আপনি মিটার কিউব থেকে যদি লিটারে যান, তাহলে একবার 10 টু দি পাওয়ার 3 মানে 1000 দিয়ে গুণ করবেন। লিটার থেকে যদি সেন্টিমিটার কিউবে যাইতে চান, তাহলে 10 টু দি পাওয়ার আবার 1000 দিয়ে গুণ করবেন, অথবা 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবেন। আর ওভারঅল মিটার কিউব থেকে যদি সেন্টিমিটার কিউবে যাইতে চান, তাহলে 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 3 মানে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে যেতে হবে। তার মানে এই যে দেখছেন কত সুন্দর আমরা তিনটা এককের মধ্যে রূপান্তরটা দেখে নিলাম। আর উল্টা যদি করেন, এই যে দেখেন সেন্টিমিটার কিউব থেকে যদি আপনি লিটারে আসতে চান, ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করবেন, মানে 1000 দিয়ে ভাগ করা যেই কথা, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করা সেম কথা। সেম কাজ আবার কি করবেন, লিটার থেকে মিটার কিউবে যদি আসতে চান, তাহলে আবার আরেকটা 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করবেন। ওকে, তাহলে হলো কি বলেন তো, আমার সেন্টিমিটার মানে সিসি থেকে লিটারে আসবো কিভাবে, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করব। আবার সেন্টিমিটার থেকে মিটার কিউবে আসবো কিভাবে, 10 টু দি পাওয়ার -3 গুণন 10 টু দি পাওয়ার -3 ওভারঅল 10 টু দি পাওয়ার -6 দিয়ে যদি গুণ করি, তাহলে সেন্টিমিটার কিউব থেকে সে মিটার কিউবে চলে আসবে। তো এটা আসলে অনেক কঠিন কোনো কিছু না মনে রাখার জন্য। আমরা এর চেয়ে অনেক কঠিন কঠিন জিনিস মনে রাখি। ঠিক আছে, এক একজন ফেসবুক আইডি চালায় 5-6টা আইডির পাসওয়ার্ডও মনে রাখি। তা বড় কোনো ব্যাপার না এই জিনিসটা মনে রাখা। এরপর দেখো, আমি যদি তোমাকে চাপ নিয়ে কথা বলতে চাই, চাপের এককগুলো যদি আমরা দেখতে চাই, চাপের একক কি কি হতে পারে, চাপের এককগুলো আমি আগে লিখি আপনাকে। চাপের একক প্যাসকেল। হ্যাঁ, এরপরে চাপের একক নিউটন পার মিটার স্কয়ার হতে পারে, এরপরে মিলিমিটার মার্কারি হতে পারে, এরপরে সেন্টিমিটার মার্কারি হতে পারে, এরপরে আমাদের এটিএম হইতে পারে, এরপরে আমাদের আরো একক আছে টর হইতে পারে, এরপরে বার হইতে পারে। তো এই যে এখানে কতগুলা চাপের একক আছে, চাপ দিয়ে আপনাকে চাপাইতে পারে পরীক্ষার কোশ্চেনে। ঠিক আছে, তো আপনি একবারে দেখে নেন। যেমন দেখেন, আমরা যদি এক এটিএম লিখি, এই যে দেখেন এক এটিএম, একটা সূত্র মনে রাখবো, একটা এককের পরিবর্তন মনে রাখবো, সবগুলো এককের ঝামেলা শেষ হয়ে যাবে। এক এটিএম সমান সমান আপনারা লিখবেন হচ্ছে আমাদের 76 সেন্টিমিটার মার্কারি চাপ। হ্যাঁ, আবার 76 সেন্টিমিটারকে লেখা যাবে 760 মিলিমিটার মার্কারি চাপ। এরপরে এটাকে লেখা যাবে আমার মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি শেষ, এটিএম শেষ। এবার কি লিখবো, প্যাসকেল লিখেন। আগে কিলো প্যাসকেলে লিখেন, এই যে দেখেন 101.325 কিলো প্যাসকেল। এরপরে দেখেন লিখতে পারবো এটাকে কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে নিব কিভাবে, 1000 দিয়ে গুণ করব, তার মানে 101.325 প্যাসকেল। প্যাসকেল যে কথা আসলে নিউটন পার মিটার স্কয়ার সেম কথা, তার মানে 101.325 প্যাসকেল যে কথা, 101.325 নিউটন পার মিটার স্কয়ার আলটিমেটলি সেম কথা। তাহলে নিউটন পার মিটার স্কয়ারও গেল গা। এরপর রইল কি, টর্ক। সেটা হচ্ছে দেখেন
আমি একটু দেখে নিই 760, এটা তো কাজে লাগে না তো, টর। ঠিক আছে, 1 এটিএম সমান সমান কি বলতো 760 টর। আর খেয়াল করে দেখেন এটাকে আবার 1 বারও বলি, তার মানে ওভারঅল যদি আপনি বলেন তাহলে এটিএম যেই কথা বার আসলে কি বলেন তো সেম কথা। তাহলে এই যে দেখেন এই সেকশনটা আমরা আয়তনের বিভিন্ন একের রূপান্তরটা দেখলাম, আর এই সেকশনটাতে কি দেখলাম বলেন তো আমাদের চাপের বিভিন্ন এককের রূপান্তর। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার হলে একাডেমিক অথবা অ্যাডমিশন যেখানেই হোক না কেন আপনার এই সূত্রগুলো কিন্তু দেওয়া থাকবে না, এগুলো আপনার 9 10 এ পড়ে আসার কথা। ভুলে গেছি কি জানি চ্যাপ্টারের নাম, পরিমিতি মনে হয়েছিল, যাই হোক। আর তাপমাত্রাটা না এই চ্যাপ্টারে খুবই সিম্পল। তাপমাত্রা যদি আপনি লিখতে চান, এই দেখেন তাপমাত্রাটা মনে রাখা আসলে সবচেয়ে সিম্পল। তাপমাত্রা আমরা সবসময় কেলভিনে নিব। আপনাকে সেলসিয়াসে যে ডাটাটা দেওয়া থাকবে তার সাথে যদি 273 যোগ করে দেন সে কিসে চলে যাবে বলেন তো, কেলভিনে চলে যাবে। তার মানে আমরা এই চ্যাপ্টার শুরু করার আগেই আমাদের এই চ্যাপ্টারের জন্য যতগুলো এককের রূপান্তর প্রয়োজন হইতে পারে সেগুলো আমরা কি করলাম বলেন তো, আমরা দেখে নিলাম খুব সুন্দর করে। ওকে, আসলে আমরা দেখি আরেকটা জিনিস আপনাদেরকে বলি। এই যে এটা তো গেল, এই যে 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি, সেটা আবার কিভাবে নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট হচ্ছে অথবা প্যাসকেলে কনভার্ট হচ্ছে এগুলো কিন্তু ক্যালকুলেশন করে দেখানো যায়। এই যে আমরা পড়ছিলাম না P হচ্ছে আমাদের H রো G, এই সূত্র ইউজ করে এই ডাটাগুলো বের করা হয়েছে। হ্যাঁ, আবার আরেকটা কথা বলি, এই যে 101,325 মানে 1,01,325 এটাকে আবার আমরা মাঝে মাঝে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেলও লিখি। হ্যাঁ, আপনি হয়তো অনেক জায়গায় পড়ছেন স্বাভাবিক বায়ুচাপ, সেটা কত 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি করলাম বলেন তো, আমরা সুন্দর মতো বললাম যে আমরা এই চ্যাপ্টারে গ্যাস নিয়ে কথা বলবো, গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা এগুলো নিয়ে বেশি কথা বলবো। এইজন্য এগুলার একক রিলেটেড যে ঝামেলাগুলো আছে সেগুলো আমরা শুরুতেই ক্লোজ করে নিলাম। মুছে ফেললাম, মুছে নিই এটা। আচ্ছা, এখন আসেন আমরা এখন যে সূত্রগুলো দেখবো এগুলো আসলে কয়বার পড়বেন আপনি ইন্টার লাইফে? 3টা চ্যাপ্টারে টোটাল পড়বেন। প্রথম পড়বেন হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বতে, ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যাতে, এরপরে পড়বেন হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়নে। তো একবার ভালো করে পড়লেই হয়, মোটামুটি বাকিগুলোতে আপনি কপি পেস্টের মতো চিন্তা করতে পারেন। যেমন কোন সূত্রগুলোর কথা বলতেছে আমি মাত্র বলছি, গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা, সাথে আরো একটা জিনিস আসে সেটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। হ্যাঁ, টোটাল 4টা জিনিস নিয়ে গ্যাসের ঝামেলা তৈরি হয়, বা গ্যাসের প্যারামিটার বলতে পারেন বা চলরাশি বলতে পারেন। এই চারটার যে কোনো দুইটা দুইটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী কাজ করছে। তো আমি ইন ডিটেইলস না গিয়ে আমি আপনাকে নরমালি যদি কয়েকটা বলি, যেমন দেখেন প্রথম যে বিজ্ঞানী কাজ করছে সেই বিজ্ঞানীটা হচ্ছে বিজ্ঞানী বয়েল। সে কাজ করছে কার কার উপরে? সে কাজ করছে হচ্ছে গ্যাসের প্রেসার আর গ্যাসের আয়তনের উপরে। আর সে কাকে কনস্ট্যান্ট ধরছে? কনস্ট্যান্ট ধরছে হচ্ছে কি বলেন তো, তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট ধরছে। কি বলছে বলেন তো, সে কাজ করছে গ্যাসের চাপ, গ্যাসের আয়তনের উপর, এবং সে কনস্ট্যান্ট ধরছে কাকে বলেন তো, তাপমাত্রাকে কনস্ট্যান্ট ধরছে। এবং সে দেখছে যে গ্যাসের চাপ এবং আয়তন একজন আরেকজনের ব্যস্তানুপাতে চেঞ্জ হয়, তার মানে V সমানুপাতিক আসবে হচ্ছে আমাদের 1/P। তার মানে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। খেয়াল করে দেখেন, এখন আপনি যদি আরেকটু ক্যালকুলেশন করেন, সমানুপাতিক চিহ্নটা যখন উঠাই দিবেন তখন একটা সমান চিহ্ন আসবে আর একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। তার মানে আমরা লিখতে পারবো V K ইনটু হচ্ছে আমাদের 1/P। ঠিক আছে, এখন আসেন এই P এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে কি হবে গুণ, তার মানে PV আসবে কি বলেন তো, কনস্ট্যান্ট K। এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে কোনো অবস্থায় একটা সিস্টেমের গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলটা কি থাকবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। আবার বলতেছি, যে কোনো অবস্থায় একটা সিস্টেমের গ্যাসের চাপ এবং আয়তন কি থাকবে বলেন তো, গুণফল তাদের কনস্ট্যান্ট থাকবে। তো প্রথম সিস্টেমের কথা যদি চিন্তা করেন তাহলে P1 V1 সমান সমান আসবে কি বলেন তো, আমাদের কনস্ট্যান্ট K। আবার দ্বিতীয় সিস্টেমের কথা যদি চিন্তা করেন P2 V2 সমান সমান আসবে কি বলেন তো, কনস্ট্যান্ট K। দুইজনেই যেহেতু কনস্ট্যান্ট K এর সমান, দুইজনকেই আমি সমান বলতে পারি, সেই হিসাবে আমার অনেক সুন্দর একটা সূত্র এবং অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র আসে, সেটা হচ্ছে P1 V1 সমান সমান হচ্ছে আমাদের P2 V2। এটা কার সাপেক্ষে আসে? বিজ্ঞানী বয়েলের সাপেক্ষে। হ্যাঁ, এটা কার কার সূত্র? প্রেসার এবং ভলিউমের মধ্যে সম্পর্কের সূত্র। এটাকে আমরা বিভিন্ন রকমের গ্রাফ আছে, গ্রাফটা যখন থিওরি লেকচার সেকেন্ড লেকচার পড়াবো তখন প্রত্যেকটা সূত্রের গ্রাফ আলাদা আলাদা করে পড়াবো। যেমন বিজ্ঞানী রবার্ট বয়েলের যেটা আছে, বয়েলের সূত্রের গ্রাফই 7-8 রকমের হতে পারে, নৈমিত্তিক বিভিন্ন রকমের প্যাটার্নে থাকতে পারে। তো এটা সুন্দর মতো গ্রাফিক্স ট্যাবে সুন্দর মতো এঁকে দেখানো হবে। তো আপাতত এতটুকুই দেখি যে P1 V1 সমান সমান কি বলেন তো, P2 V2। আচ্ছা, এরপরে যদি আপনি পরে যদি চিন্তা করেন যে আমি প্রেসার আর ভলিউমের মধ্যে সম্পর্কটা দেখে ফেলছি, এবার এরপরে যে বিজ্ঞানী আছে সেই বিজ্ঞানী হচ্ছে চার্লস
এটাকে আমরা চার্লসের সূত্র বলি। সে কাজ কাকে কাকে নিয়ে কাজ করছে আমি আপনাকে বলি। সে কাজ করছে গ্যাসের আয়তন এবং গ্যাসের তাপমাত্রা নিয়ে, এবং কনস্ট্যান্ট কাকে ধরছে? পি কে কনস্ট্যান্ট ধরছে। তার মানে গ্যাসের যে চাপ আছে তাকে কনস্ট্যান্ট ধরছে। আবার বলতেছি, এরপরে আমরা চার্লসের সূত্র নিয়ে কথা বলবো। চার্লস কি করছে? গ্যাসের আয়তন এবং গ্যাসের তাপমাত্রাকে চেঞ্জ করে করে তাদের মধ্যে সম্পর্কটা দেখছে, এবং তখন সে কাকে কনস্ট্যান্ট ধরে নিছে বলেন তো? পি কে কনস্ট্যান্ট ধরে নিছে। আচ্ছা, চার্লস কি দেখতে পাইলো বলেন তো? গ্যাসের আয়তন এবং গ্যাসের তাপমাত্রার মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। কি বলছি? গ্যাসের আয়তন এবং গ্যাসের তাপমাত্রার মধ্যে সম্পর্কটা হচ্ছে আমাদের সমানুপাতিক। এখন দেখেন, সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দেই তাহলে কি আসবে বলেন তো? ভি ইজ ইকুয়াল টু আসবে কে ইনটু হচ্ছে আমাদের টি। তার মানে এই যে সমানুপাতিক চিহ্ন উঠাইলাম, একটা সমান চিহ্ন আসছে আর একটা সমানুপাতিক ধ্রুবক আসছে, তাহলে আমি এরপরে কি লিখতে পারবো? ভি ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে কনস্ট্যান্ট কে। তার মানে জিনিসটা অনেকটা এরকম যে আমার যে কোনো মোমেন্টে গ্যাসের আয়তন এবং তাপমাত্রার যে অনুপাতটা হবে সেটা হবে কি বলেন তো? আমাদের কনস্ট্যান্ট। তার মানে প্রথম সিনারিওর জন্য, প্রথম সিস্টেমের জন্য যদি দেখেন, প্রথম সিস্টেমের আয়তন ডিভাইডেড বাই প্রথম সিস্টেমের তাপমাত্রা সমান সমান হবে কি বলেন তো? আমাদের কনস্ট্যান্ট কে এর সমান। আবার খেয়াল করে দেখেন, দ্বিতীয় সিস্টেমের জন্য যদি দেখেন, দ্বিতীয় সিস্টেমের আয়তন ডিভাইডেড বাই দ্বিতীয় সিস্টেমের তাপমাত্রা, সেটাও কি হবে বলেন তো? একটা কনস্ট্যান্ট কে এর সমান হবে। তারা দুজনেই যেহেতু কে এর সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো চার্লসের সূত্র আসলে আমাদের কি এরকম একটা সূত্র দেয়, v1 ডিভাইডেড বাই t1 সমান সমান হচ্ছে কি বলেন তো? v2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের t2। ঠিক আছে? এটা পাই আমরা বয়েলের সূত্র থেকে, আর এটা পাইছি কার সূত্র থেকে বলেন তো? চার্লসের সূত্র থেকে। এটারও সুন্দর গ্রাফ আছে, ওই যে সেম কথা, আমরা যখন লেকচার 2 দেখব তখন সবগুলা গ্রাফ একসাথে দেখে নিব। আপাতত আপনি চলরাশির সাপেক্ষে আমাদের কি কি সূত্র আসতেছে সেই সূত্রগুলো একটু ভালো করে বুঝেন। ওকে, এরপরে দেখেন, আমরা বয়েলের সূত্র দেখলাম, চার্লসের সূত্র দেখলাম। আমরা সাইডে একটু লিখে রাখি যাতে আমরা আমাদের প্রোগ্রেসটা দেখতে পারি। এই দেখেন, প্রথমে যে সূত্রটা পড়ছি সেটা হচ্ছে P1 V1 সমান সমান হচ্ছে আমাদের P2 V2, এটা ছিল বয়েলের সূত্র। এরপর দেখেন V1 ডিভাইডেড বাই T1 সমান সমান হচ্ছে আমাদের V2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের T2, এটা কার সূত্র? চার্লসের সূত্র। এখন আমরা যাটা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র। ঠিক আছে? বিজ্ঞানী অ্যাভোগাড্রো সে কাকে কাকে নিছে দেখেন। ফার্স্ট অফ অল বুঝতে হবে কার কোন দুজনের মধ্যে সে সম্পর্ক প্রতিষ্ঠা করছে। সে করছে হচ্ছে গ্যাসের আয়তন এবং গ্যাসের মোল সংখ্যা। কার কার মধ্যে বলেন তো? গ্যাসের আয়তন এবং গ্যাসের মোল সংখ্যা। সে বলছে যে গ্যাসের আয়তন এবং গ্যাসের মোল সংখ্যা একজন আরেকজনের সমানুপাতিক। দেখেন, এখন থেকে যেহেতু আমরা অলরেডি দুইবার সূত্র বের করে করে দেখাইছি, এখন আর দেখাবো না, জাস্ট মাথায় রাখবেন যদি সমানুপাতিক হয় তাহলে তাদের সম্পর্কটা হবে কিরকম খেয়াল করে দেখেন। হবে হচ্ছে v2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের v1 সমান সমান হচ্ছে n2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n1। দেখছেন সমানুপাতিক সম্পর্কে এইজন্য সিকোয়েন্সটা সেম সেম থাকবে। যেমন দেখেন 2 1 2 1, যদি ব্যস্তানুপাতিক হইতো তাহলে উল্টায় লিখতাম 2 1, এখানে লিখতাম 1, এখানে লিখতাম হচ্ছে আমাদের 2। তাহলে এটা কার সূত্র আসলো বলেন তো? এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র। সেটা আমরা লিখে রাখি, v2 ডিভাইডেড বাই v1 সমান সমান কি বলেন তো? আমাদের n2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n1। এটা অ্যাভোগাড্রো সূত্র গেল। এরপর খেয়াল করে দেখেন, আমরা এরপরে দেখব হচ্ছে গেলুসাকের চাপীয় সূত্র অথবা রেনর চাপীয় সূত্র। দুইজনের মারামারি বাদ দিয়ে আমি শুধুমাত্র লিখলাম হচ্ছে আমাদের চাপীয় সূত্র। এই চাপীয় সূত্রটা কি? তারা কি নিয়ে কাজ করছে আগে শুনেন। গ্যাসের চাপ আর গ্যাসের তাপমাত্রা এই দুটো জিনিস নিয়ে কাজ করছে, আর তাদের গ্যাসের আয়তনটা ছিল হচ্ছে কি বলেন তো? আমাদের কনস্ট্যান্ট। তার মানে খেয়াল করে দেখেন, রেনর চাপীয় সূত্র বলো আর যেই করুক না কেন, আমার চাপ এবং তাপমাত্রা তারা দুটা জিনিসকে পরিবর্তন করে করে দেখছে তাদের মধ্যে সম্পর্কটা কেমন, এবং তখন কাকে কনস্ট্যান্ট রাখছে? তারা তারা আয়তনকে কনস্ট্যান্ট রাখছে, এবং দেখছে যে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা হচ্ছে একজন আরেকজনের সমানুপাতিক। তার মানে গ্যাসের চাপ যদি বাড়াই দেই তাপমাত্রা বেড়ে যাবে, গ্যাসের চাপ যদি কমাই দেই তাপমাত্রা কি হয়ে যাবে বলেন তো? কমে যাবে। দেখেন, এরপরে খেয়াল করে দেখেন, আমি এটাকে কিভাবে লিখতে পারবো একটু আগেই বলছি। সমানুপাতিক হলে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? P2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের P1 সমান সমান হচ্ছে আমাদের T2 ডিভাইডেড বাই কি বলেন তো? আমাদের T1। তাহলে এই সূত্রটা কোথা থেকে পাচ্ছি বলেন তো? রেনো চাপীয় সূত্র থেকে পাচ্ছি। তাহলে এই সূত্রটাকেও লিখে রাখি, P2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের P1 সমান সমান হচ্ছে আমাদের T2 ডিভাইডেড বাই কি বলেন তো? আমাদের T1। তাহলে দেখেন, এখন পর্যন্ত টোটাল 4টা সূত্র, মেজর সূত্র পড়ছি। প্রথমটা ছিল বয়েলের, এরপরটা হচ্ছে চার্লসের, এরপরটা অ্যাভোগাড্রো, এরপর হচ্ছে চাপীয় সূত্র পড়ছি। 4টা সূত্রের মধ্যে একটা কমন জিনিস লক্ষ্য করবেন, তারা দুইটা প্যারামিটারকে পরিবর্তন করে করে তাদের মধ্যে সম্পর্ক দেখছে, আর দুইটা নিয়ে যখন কাজ করছে তখন বাকি সবাই কি ছিল বলেন তো? আমাদের কনস্ট্যান্ট ছিল। ওকে, এখন এইটা এই যে দেখেন, এটার সাথে আরেকটা সুন্দর একটা প্রভাব আছে, এটাকে আমরা জুল থমসন প্রভাব বলি। 2 মার্কের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, জুল থমসন প্রভাব, ভালো করে শুনে রাখেন। যেমন দেখেন, আপনি পারফিউম দেন না, বডি স্প্রে,
বডি স্প্রে দিলে যখন যেখানে লাগাবেন দেখবেন ওই জায়গাটা ঠান্ডা লাগে ওঠে। শীতকালে বডি স্প্রে দেওয়াটা খুবই টাফ, খুবই কষ্টের একটা ব্যাপার হয়। গরমকালেও দেখবেন যে আপনি যখন বডি স্প্রে লাগাবেন তখন শরীরে প্রচুর ঠান্ডা লেগে উঠবে, বা যেটা লাগাইতেছেন সেটা অনেক ঠান্ডা লাগে। কারণ কি দেখেন, এই যে দেখেন বডি স্প্রে, আমার ভিতরে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা অতি উচ্চ চাপে থাকে, হ্যাঁ। আর যখন আপনি গ্যাসটা বাইরে হয়ে আসতেছে তখন চাপটা কি হয়ে যাইতেছে বলেন তো, কমে যাইতেছে। তার মানে আগে ছিল চাপ বেশি, তার মানে ভিতরে তাপমাত্রা ছিল বেশি। কিন্তু খেয়াল করে দেখেন যখন আপনি বাইরে নিয়ে আসেন তাহলে চাপ কমে গেছে, তার মানে তাপমাত্রাটাও কি হয়ে যাবে বলেন তো, অনেক কমে যাবে। এই জন্য দেখেন তাপমাত্রা অনেক কমে যায় আর আপনার কাছে তখন ঠান্ডা লেগে ওঠে, ঠিক আছে। এটা এই যে যখন আমরা উচ্চ চাপ থেকে, যে দেখেন উচ্চ চাপ থেকে গ্যাস নিম্ন কোন স্থানে কোন সরু ছিদ্র পথে বের হয়ে আসবে, তখন তার তাপমাত্রা কি হয়ে যাবে বলেন তো, অনেক কমে যাবে। আবারও বলতেছি, ঠান্ডা মাথায় ব্রেনটাকে একটু সেটেল করেন। আমার যখন অনেক উঁচু কোনো চাপের স্থান থেকে গ্যাসকে কোন সরু ছিদ্র পথে, এই যে দেখছেন সরু ছিদ্র পথে আপনি নিম্ন চাপ বিশিষ্ট জায়গায় নিয়ে আসবেন, তখন গ্যাসের তাপমাত্রাটা কি হবে, অনেক কমে যাবে। এটাকে আমরা কোন প্রভাব বলি বলেন তো, জুল থমসন প্রভাব বলি। ওকে, তাহলে দেখেন আমরা এখন পর্যন্ত টোটাল 5টা ইম্পর্টেন্ট জিনিস পড়ছি। আচ্ছা ঠিক আছে, ভিডিওটাকে পজ করে 5টা ইম্পর্টেন্ট জিনিস আপনার মাথায় চোখের সামনে ভাসে কিনা সেটা চেক করবেন, তাহলে বুঝবেন যে আপনি আসলে বুঝতে পারছেন সবগুলো। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগে। এখন আমরা যে টপিকটা দেখব এটাকে আমরা বলি হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র। ওকে, সমন্বয় সূত্রটা কিরকম আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। ফার্স্টে আপনি প্রথমে বললেন কি ভি সমানুপাতিক টি, তার মানে গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতিক। এরপর আবার কি বলেন, পি সমানুপাতিক টি, তার মানে গ্যাসের চাপ ও তাপমাত্রার সাথে সমানুপাতিক। যেহেতু দুইজনেই আলাদা আলাদা তাপমাত্রার সাথে সমানুপাতিক, তাহলে আমরা এটা বলতে পারবো দুইজনের গুণফল, এই যে দেখেন পিবি, সেটা কার সাথে সমানুপাতিক হবে বলেন তো, টি এর সাথে সমানুপাতিক হবে। তার মানে দুইজন যেহেতু আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি তাপমাত্রার সাথে সমানুপাতিক, তার মানে দুইজনের গুণফলটাও কিসের সাথে সমানুপাতিক হবে, তাপমাত্রার সাথে সমানুপাতিক হবে। যেহেতু সমানুপাতিক আপনি এটাকে এভাবে লিখতে পারেন, এই যে পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কেটি, তার মানে খেয়াল করে দেখেন পিভি ডিভাইডেড বাই টি সমান সমান কি বলেন তো, আমাদের কনস্ট্যান্ট কে। তার মানে এখান থেকে বলা যাবে প্রেসার ভলিউমের গুণফল ডিভাইডেড বাই তাপমাত্রা, তাদের অনুপাতটা সবসময় কি থাকবে বলেন তো, আমাদের কনস্ট্যান্ট থাকবে। আর এখান থেকে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই T1 সমান সমান হচ্ছে আমাদের P2 V2 ডিভাইডেড বাই কি বলেন তো, আমাদের T2। এটাকে আমরা কি বলতেছি বলেন তো, গ্যাসের সমন্বয় সূত্র বলতেছি। কি বলতেছি, গ্যাসের সমন্বয় সূত্র। তাহলে এখন দেখেন এই যে আমাদের আরেকটু প্রোগ্রেস হলো পড়ালেখা, সেটা হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই T1 সমান সমান হচ্ছে আমাদের P2 V2 ডিভাইডেড বাই কি বলেন তো, আমাদের T2। এটাকে আমরা বলতেছি গ্যাসের সমন্বয় সূত্র। ওকে, অনেক কিছু কিন্তু পড়ে ফেলছি। যখন আপনাকে এই যে গ্রাফ দেখাবো তখন জিনিসটা আরো বেস্ট হবে। এখনই নোটটা করিয়েন না। এই যে যখন আপনাকে বয়েলের সূত্র শেখানো হয়েছে, বয়েলের গ্রাফগুলা বা এখন নোট করলে একটু জায়গা রাখবেন, 7-8টা গ্রাফ বসানোর মতো জায়গা রাখবেন, ঠিক আছে। তো বয়েলের সূত্র যখন পড়াবো তখন বয়েলের 7-8টা গ্রাফ দেখাবো, যে এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান, বা এক্স অক্ষের চলক ওয়াই অক্ষের চলক যখন আমরা চেঞ্জ করব তখন আসলে গ্রাফগুলো কিরকম ভাবে চেঞ্জ হইতেছে, এগুলো নৈবিত্তিক বহু প্যারা দেয়, ঠিক আছে। তো আমরা একদম প্যারা একদম শেষ করে দেব, আমরা কোনো রকম গ্রাফের প্যারা রাখবো না। আচ্ছা, তাহলে আমরা সমন্বয় সূত্র দেখলাম। এখন আমরা আরেকটু যদি সামনে আগাই, দেখেন আমরা এমন একটা সূত্র লিখতে যাচ্ছি যে সূত্র দিয়ে এখানকার সবগুলো সূত্রকে রিপ্রেজেন্ট করা যাবে। সেটা হচ্ছে আমাদের পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এনআরটি। অনেকে মনে এর আগে এই সূত্রটা শুনছেন, এটাকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ বলি। কি বলি, আদর্শ গ্যাস সমীকরণ, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, বি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে কি বলেন তো, আমাদের তাপমাত্রা। এই সূত্রটা লেখার রিজন হলো কি, আমি আপনাকে বলি, সেম সেম সাইডে যারা থাকে তাদের সম্পর্কটা হয় ব্যস্তানুপাতিক, আর সমান চিহ্নের ডিফারেন্ট ডিফারেন্ট সাইডে যারা থাকে তাদের সম্পর্কটা হয় সমানুপাতিক। যেমন দেখেন পি আর ভি দুইজনে এই সমান চিহ্নের সেম সাইডে আছে, এজন্য কি হবে বলেন তো, ভি সমানুপাতিক আসবে হচ্ছে 1/p। এবার দেখেন ভি আর টি, এই দেখেন ভি আর টি সমান চিহ্নের এপাশ ওপাশ আছে, তার মানে তাদের সম্পর্কটা হবে সমানুপাতিক। এরপর পি আর টি সমান চিহ্নের এপাশ ওপাশ আছে, তার মানে তাদের সম্পর্কটা হবে কি বলেন তো, আমাদের সমানুপাতিক। তার মানে পি সমানুপাতিক হচ্ছে আমাদের টি। এরপর ভি আর এন তারাও সমান চিহ্নের এই পাশে পাশে আছে, তার মানে ভি আর এন তারাও সমান চিহ্নের এই পাশে পাশে আছে, তার মানে তাদের সম্পর্কটা হবে কি বলেন তোমাদের, সমানুপাতিক। তো আমার এই জিনিসটা আপনাকে দেখানোর রিজন কি, এই যে কষ্ট করে সবার কথা মনে রাখার দরকার নেই, জাস্ট পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মনে রাখবেন, এ টু জেড সব চলকের সম্পর্কগুলো আপনার চোখের সামনে ভাসতে থাকবে, যে কার সাথে সে কে
কার সাথে কে কি সম্পর্ক মেনটেন করে চলে এবং তার সমীকরণটা কিরকম হবে। যেমন দেখেন বি আর পি ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনে চলে, তার মানে সমীকরণটা হবে কি V2 ডিভাইডেড বাই V1 সমান সমান হচ্ছে আমাদের P1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের P2। খেয়াল করে দেখেন আমার যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আমি সিকোয়েন্সটা উল্টায় লিখছি, এই পাশে 2 1 এই পাশে লিখছি কি 1 2, তার মানে আমার কিন্তু কষ্ট করে এতগুলো সূত্র মাথায় রাখা লাগতেছে না, লাগতেছে সুন্দর মতো আমি বের করে ফেলাইতে পারতেছি। বুঝতে পারছি? আচ্ছা, এই সূত্রটা লেখার আরেকটা রিজনও আছে, সেটা হচ্ছে আর এর মান বের করা। আর এর মান কি আমি আপনাকে বলি, এখান থেকে ধরেন 1 মোল গ্যাসের জন্য তাহলে PV কি হবে, PV হবে হচ্ছে আমাদের RT, তাহলে R হবে কি বলেন তো PV ডিভাইডেড বাই হচ্ছে আমাদের T। তো এখানে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন আর গ্যাসের তাপমাত্রার মানটা যখন বসাবেন তখন আর এর মানটা আসে। আর এর দুইটা ফেমাস মান, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট তার মানে এই মানটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? দুইটা ফেমাস মান সেটা হচ্ছে 0.0821 লিটার ATM পার মোল পার কেলভিন। হ্যাঁ, এটা কখন ইউজ করব বলেন তো, এটা কখন ইউজ করব যখন কোশ্চেনে, ঠান্ডা মাথায় মনে রাখবেন কিন্তু আমি কিন্তু যখন আমি ম্যাথ করাবো তখন আমি জিজ্ঞাসা করব, এই যে দেখেন এটা কখন ইউজ করব যখন আয়তনটা লিটারে দেওয়া থাকবে, চাপটা এটিএম এ দেওয়া থাকবে। মনে থাকবে কিনা বলেন, কি বলছি বলেন তো, যখন কোশ্চেনে আমার আয়তন লিটারে দেওয়া থাকবে আর চাপটা কিসে দেওয়া থাকবে, এটিএম এ দেওয়া থাকবে, তখন আর এর মান কত বসাবো 0.0821। এরপরে আর এর আরেকটা মান আছে সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এটা কখন ইউজ করব, এটাকে আমরা এসআই একক বলি। কি বলি? এসআই একক। তাহলে এটা কখন ইউজ করব যখন আমার আয়তনটা দেওয়া থাকবে হচ্ছে আমাদের মিটার কিউবে আর চাপটা কিসে দেওয়া থাকবে বলেন তো, চাপটা দেওয়া থাকবে হচ্ছে আমাদের প্যাসকেলে অথবা নিউটন পার মিটার স্কয়ার। ঠান্ডা মাথায় কিন্তু দেখে নেবেন এটা। হ্যাঁ, কখন কোন মানটা ইউজ করব, আর এর মান 0.0821 ইউজ করব যখন আয়তন দেওয়া থাকবে লিটারে, চাপ দেওয়া থাকবে আমার এটিএম এ। আমার 8.314 ইউজ করব কখন, যখন আয়তন দেওয়া থাকবে মিটার কিউবে আর চাপ দেওয়া থাকবে প্যাসকেলে অথবা কিসে বলেন তো, নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে আমরা আর এর সমীকরণ লিখে রাখি, এখানে লেখার দরকার নাই, আর এত ম্যান্ডেটরি কিছু না, জাস্ট আমার মানটা মাথায় রাখলেই হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা সামনে আগাই আস্তে আস্তে। এখন আমরা যে টপিকটা পড়বো, দেখেন অলরেডি কিন্তু অনেক ব্যস্ত একটা টপিক পড়ে ফেলছি, এর উপরেই অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, একাডেমিক বলেন, অ্যাডমিশন বলেন, অনেক কোশ্চেন আছে, স্পেশালি অ্যাডমিশনে প্রচুর পরিমাণ কোশ্চেন এর ভিতর থেকে আসে। এখন আমরা সামনে আগাই, আরেকটু সামনে আগাই, আমরা অনেক মেজর একটা টপিক পড়বো, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক চাপ সূত্র সমূহ। এখন প্রথম কোশ্চেন আসতে পারে আপনার মাথায় যে স্যার আমি তো এখন পর্যন্ত আংশিক চাপ জিনিসটাই বুঝি না। তো আসেন, ডাল্টনের আংশিক চাপ ফার্স্টে তো বুঝতেই পারতেছেন এটা একটা বিজ্ঞানীর নাম ডাল্টন, আর আংশিক চাপ বুঝে না সেটা এখন বুঝাই দেব। তো ডাল্টনের আংশিক চাপ বুঝতে হলে আপনাকে ফার্স্ট অফ অল যে টপিকটা বুঝতে হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মোল ভগ্নাংশ। ফার্স্টে আপনাকে কি বুঝতে হবে, মোল ভগ্নাংশ। আসেন আপনাকে মোল ভগ্নাংশটা বুঝাই। আচ্ছা, মোল ভগ্নাংশ কি জিনিস আমি আপনাকে বলি। ধরেন এই হচ্ছে আপনার একটা পাত্র, হ্যাঁ, এই হচ্ছে আপনার একটা পাত্র, পাত্রতে আপনি দুই রকমের গ্যাস নিছেন। এই যে দেখেন এই পাশে একটা গ্যাস আছে, এই পাশে একটা গ্যাস আছে, আর এই পাশে আরেকটা গ্যাস আছে। তার মানে একটা পাত্রের মধ্যে আমরা দুইটা গ্যাস নিছি। একটা হচ্ছে এই গ্যাস, ধরেন এটা হচ্ছে আমাদের এ গ্যাস আর এটা হচ্ছে কি বলেন তো আমাদের বি গ্যাস। তাহলে দুইটারই আলাদা আলাদা মূল সংখ্যা আছে। ধরেন এ গ্যাসের মূল সংখ্যা হচ্ছে আমাদের Na আর বি গ্যাসের মূল সংখ্যা হচ্ছে আমাদের Nb। তার মানে আমরা একটা পাত্র বা একটা সিস্টেমে দুইটা গ্যাস নিছি, দুইটা গ্যাসের মূল সংখ্যা, প্রথম এ গ্যাসের মূল সংখ্যা হচ্ছে Na আর বি গ্যাসের মূল সংখ্যা হচ্ছে কি বলেন তো আমাদের Nb। তাহলে খেয়াল করে দেখেন মোট মোল সংখ্যা, মোট মোল Nt, টোটাল মোল সমান হবে কি বলেন তো Na প্লাস হচ্ছে আমাদের Nb। এখন দেখেন একটা সিস্টেমে একটা গ্যাস পুরো সিস্টেমের অনুপাতে কতটুকু আছে সেটাই হচ্ছে আমাদের ওই গ্যাসের মোল ভগ্নাংশ। কি বলছি? ওই গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে আমি যদি XA বের করতে চাই, তার মানে XA হচ্ছে A গ্যাসের মোল ভগ্নাংশ। কি বলছি? XA হচ্ছে কি A গ্যাসের মোল ভগ্নাংশ। সেটা হবে কি ওই গ্যাসের মোল, এই দেখেন ওই গ্যাসের মোল ডিভাইডেড বাই হচ্ছে কি বলেন তো টোটাল মোল। কি বলছি বলেন? ওই গ্যাসের মোল ডিভাইডেড বাই হচ্ছে টোটাল মোল। তাহলে এটাকে আমরা কি বলবো বলেন তো A গ্যাসের মোল ভগ্নাংশ। লিখে রাখি, দেখেন A গ্যাসের মোল ভগ্নাংশ। কত সহজ দেখছেন? জাস্ট আমরা কি করতে হয়, টোটাল মোলের সাপেক্ষে এই গ্যাসটা কতটুকু আছে সেটাই হচ্ছে ওই গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে আমার XB টা কি হবে, মানে বি গ্যাসের মোল ভগ্নাংশ হবে হচ্ছে NB ডিভাইডেড বাই কি বলেন তো Na প্লাস হচ্ছে আমাদের NB। তাহলে এটা আসবে কি, এটা আসবে হচ্ছে আমাদের
বি গ্যাসের মোল ভগ্নাংশ। এই যে দেখেন বি গ্যাসের মোল ভগ্নাংশ। যদি তিনটা গ্যাস থাকে তাহলে আমরা লিখবো কি বলেন তো, Na ডিভাইডেড বাই Na প্লাস Nb প্লাস Nc। Nb xb সমান সমান আসবে কি Nb ডিভাইডেড বাই Na প্লাস Nb প্লাস Nc। আর xc সমান সমান আসবে কি বলেন তো, Nc ডিভাইডেড বাই Na প্লাস Nb প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের Nc। অনেক সুন্দর। হ্যাঁ, এখন আসেন আমরা মোল ভগ্নাংশটা বুঝলাম, এখন আসেন আংশিক চাপ বুঝি। অনেক সুন্দর আংশিক চাপ। ঠান্ডা মাথায় বুঝবেন কিন্তু আংশিক চাপ। দরকার হলে ভিডিওটা পজ করেন, পজ করে একটু ঠান্ডা পানি খেয়ে আসেন, অথবা যদি চা খাওয়ার অভ্যাস থাকে সুন্দর মতো একটা চা খেয়ে আসেন, তাও ব্রেনটা ঠান্ডা রাখেন। আচ্ছা ঠিক আছে, এখন আসেন আংশিক চাপ আমি দুইটা গ্যাস দিয়ে আপনাকে বুঝাই। ধরেন এই হচ্ছে আমাদের একটা সিস্টেম, এই সিস্টেমের ভিতরে আপনি প্রথম একটা গ্যাস নিছেন, সেটা হচ্ছে আমাদের এ গ্যাস, আর এখানে আরেকটা গ্যাস নিছেন, সেটা হচ্ছে আমাদের বি গ্যাস। দেখেন আংশিক চাপ যদি বুঝতে হয়, প্রথম একটা কন্ডিশন আপনার মাস্ট লাগবে, সেটা হচ্ছে এই দুইটা গ্যাস বিক্রিয়া করতে পারবে না পরস্পর। কি বলছি বলেন তো, দুইটা গ্যাস পরস্পর বিক্রিয়া করতে পারবে না। যেমন ধরেন আপনি হাইড্রোজেন গ্যাস নিলেন আর আয়োডিন গ্যাস নিলেন, তাহলে কিন্তু আবার হবে না। কারণ কি, দুইটা মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়ে যাবে। তার মানে আমার পরস্পর বিক্রিয়াহীন দুইটা গ্যাস এক পাত্রে থাকা লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, আমি এ গ্যাসের আংশিক চাপ বলতে কি বুঝাবো। ধরেন এ গ্যাসের আংশিক চাপকে আমি নাম দিচ্ছি হচ্ছে PA, আর বি গ্যাসের আংশিক চাপকে নাম দিচ্ছি হচ্ছে কি বলেন তো PB। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে স্যার চাপ তো বুঝছি, এতদিনে বহুত কষ্ট আমি চাপ বুঝতে পারলাম, কিন্তু স্যার এখন আংশিক চাপ জিনিসটা বুঝতেছি না। ঠান্ডা মাথায় চিন্তা করেন, ধরে নেন আমি এই পাত্র থেকে বি গ্যাসকে উধাও করে দিছি, মানে উড়াই দিছি, হাওয়া করে দিছি, তাহলে পাত্রে কি আছে, শুধুমাত্র এ গ্যাস আছে। এবং আমরা জানি একটা গ্যাস যদি সে একা থাকে তাহলে পুরো পাত্র জুড়ে সে বিস্তার করে থাকবে। তাহলে বি গ্যাসকে যখন উঠাই দিব, শুধুমাত্র এ গ্যাস পুরো পাত্রের উপর যে চাপটা দিবে সেটাকে আমরা বলবো এই গ্যাসের আংশিক চাপ। কি বলছি বলেন তো, যখন ওই গ্যাস বাদে অন্য সকল গ্যাসকে আমি বাইর করে দিব, তাহলে ওই গ্যাসটা সিস্টেমের উপরে যে চাপ দিবে সেটাকে আমরা বলবো ওই গ্যাসের আংশিক চাপ। আবার সেম বি গ্যাসের আংশিক চাপ হবে কি বলেন তো, এই গ্যাসকে যদি আমি উড়াই দেই বা উঠাই দেই, তাহলে শুধুমাত্র বি গ্যাস পুরো সিস্টেমের উপর যে চাপটা দিবে সেটাকে আমরা কি বলবো বলেন তো, বি গ্যাসের আংশিক চাপ। বুঝাইতে পারছি? তো আমরা যদি বের করতে চাই, দেখেন এই গ্যাসের আংশিক চাপ, দেখেন এই গ্যাসের আংশিক চাপ PA, আমরা জানি নরমালি চিন্তা করে দেখেন PB সমান সমান কি বলছি বলেন তো, আমাদের nRT বলছি না? তাহলে এখন খেয়াল করে দেখেন, আমরা P PB যদি nRT হয়, তাহলে আমাদের PA সমান সমান কি লিখতে পারবো বলেন তো, NART ডিভাইডেড বাই হচ্ছে আমাদের V। বলবেন যে স্যার আপনি TA বসান নাই কেন, VA বসান নাই কেন? আরে বাবা, তারা দুইজনেই তো সেম সিস্টেমের ভিতরে আছে, দুইজনের জন্যই তো আয়তন সিস্টেমের আয়তন V, দুইজনের জন্যই তো তাপমাত্রা সিস্টেমের তাপমাত্রা T, তার মানে V এবং T দুইজনের জন্যই সেম। তাহলে আমি এই গ্যাসের আংশিক চাপ PA হবে কি বলেন তো, ওই গ্যাসের মোল সংখ্যা গুণন হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক গুণন হচ্ছে তাপমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে B। আমরা যদি B গ্যাসের আংশিক চাপ বের করতে চাই, PB সমান সমান আসবে কি বলেন তো, সমান সমান আসবে হচ্ছে আমাদের NBRT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের B। দেখছেন? ওকে, এবার আসেন আমরা যদি টোটাল চাপ বের করতে চাই, টোটাল চাপটা কি হবে বলেন তো, টোটাল চাপটা হবে হচ্ছে NA প্লাস হচ্ছে আমাদের NB ইনটু হচ্ছে আমাদের RT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের V। দেখছেন? ওই যে টোটালটা হবে কি বলেন তো, টোটাল মোল সংখ্যা গুণন হচ্ছে R গুণন হচ্ছে তাপমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আয়তন। এখন আসেন টোটাল চাপ PT সমান সমান আমরা কি বলতে পারবো, PA প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের PB। এই যে এই লাইনটা বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে স্যার আপনি এই লাইনটা কই পাইছেন, এটাই ডাল্টন বলছে যে আমার একটা পাত্রের টোটাল চাপ হবে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। এখানে যদি তিনটা গ্যাস থাকতো, তিনটা গ্যাসের আংশিক চাপের যোগফল হতো টোটাল চাপ। এখানে যদি চারটা গ্যাস থাকতো, চারটা গ্যাসের আংশিক চাপের যোগফল হতো টোটাল চাপ। তাহলে এখন আসেন পিটি এর জায়গায় কি লিখতে পারি বলেন তো, NA প্লাস হচ্ছে আমাদের NB ডিভাইডেড বাই কি ইনটু হচ্ছে আমাদের RT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের V সমান সমান আমরা P এর জায়গায় কি লিখতে পারবো, NART ডিভাইডেড বাই কি বলেন তো V প্লাস হচ্ছে NBRT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের V। এখান থেকে VB যদি কাটে দেন, RT যদি কেটে দেন, তাহলে ওই যে আবার সেম কাহিনী আসবে। এই যে টোটাল মোল ভগ্নাংশ NT সমান সমান হচ্ছে আমাদের NA প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের NB। ঠিক আছে? তাহলে আমরা আসলে মাত্র কি পড়ছি বলেন তো, আমরা বলছি ডাল্টনের আংশিক চাপ সূত্রগুলো যদি জানতে হয়, তাহলে আমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। এরপরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি বলেন তো আমাদের
আংশিক চাপ দেখলাম, মোল ভগ্নাংশ দেখলাম। এই যে এটা হচ্ছে আমাদের সেই ডাল্টনের আংশিক চাপ সূত্র, যে আমার একটা গ্যাসের টোটাল একটা সিস্টেমের টোটাল চাপ হবে ওই সিস্টেমের ভিতরে যতগুলা গ্যাস আছে সবগুলা গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। আচ্ছা, তাহলে আমি মুছে আমি সামারিগুলো লিখি যে আমরা কি কি জানতে পারছি আসলে। আসলে ওকে, আমরা প্রথমে জানতে পারছি যে দুইটা গ্যাস যদি থাকে তাহলে প্রথম গ্যাসের মোল ভগ্নাংশ x এ হবে হচ্ছে Na ডিভাইডেড বাই হচ্ছে আমাদের Na প্লাস হচ্ছে আমাদের Nb। এরপরে xb সেটা হবে কি বলেন তো আমাদের Nb ডিভাইডেড বাই কি বলেন তো আমাদের Na প্লাস হচ্ছে আমাদের Nb। এরপরে দুইটা গ্যাসের মোল ভগ্নাংশ লিখলাম, দুইটা গ্যাসের আংশিক চাপ Pa সমান সমান আসবে হচ্ছে আমাদের Na ডিভাইডেড বাই কি বলেন তো NaRT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের V। এরপরে পিবি সমান হবে কি বলেন তো এনবি আর টি ডিভাইডেড বাই কি বলেন তো আমাদের বি। আর টোটাল চাপ পি ইজ ইকুয়াল টু আসবে কি বলেন তো আমাদের এন এ প্লাস হচ্ছে আমাদের এন বি আর টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি। এখন আমরা চাচ্ছি কি যে দুইটা টপিক পড়ছি সেই দুইটা টপিককে অ্যালাইন করতে, মানে একসাথে নিয়ে আসতে, যে আংশিক চাপ এবং মোল ভগ্নাংশ দিয়ে কিছু করা যায় কিনা। যেমন ধরেন আমি যদি এটাকে 1 নাম্বার সমীকরণ ধরি, এটাকে যদি 2 নাম্বার সমীকরণ ধরি, আর এটাকে যদি 3 নাম্বার সমীকরণ ধরি, খেয়াল করে দেখেন ঠান্ডা মাথায় আমি একটা কাজ করতেছি। আমি যদি বোর্ডের সমস্যা, এটা আমার সমস্যা না, বোর্ড বাঁকা এই জন্য দাগটা বাঁকা হয়েছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি 1 নাম্বার সমীকরণকে 3 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি, তার মানে আমরা যদি 1 নাম্বার সমীকরণ ভাগ যদি আমরা 3 নাম্বার সমীকরণ করি তাহলে জিনিসটা কিরকম হবে ঠান্ডা মাথায় দেখেন। সেটা হচ্ছে 1 নাম্বার সমীকরণের বাম পাশে আছে হচ্ছে আমাদের PA ডিভাইডেড বাই 3 নাম্বার সমীকরণের বাম পাশে আছে কি বলেন তো আমাদের শুধু P সমান সমান। খেয়াল করে দেখেন 1 নাম্বার সমীকরণের ডান পাশে হচ্ছে আমাদের NaRT ডিভাইডেড বাই হচ্ছে কি বলেন তো আমাদের V। এরপরে 3 নাম্বার সমীকরণের ডান পাশে আছে হচ্ছে আমাদের Na প্লাস হচ্ছে আমাদের Nb ইনটু হচ্ছে আমাদের RT ডিভাইডেড বাই কি বলেন তো আমাদের V। দেখেন কিছুই করি নাই, 1 নাম্বার সমীকরণকে 3 নাম্বার সমীকরণ দিয়ে জাস্ট ভাগ করে দিছি। কি কি কাটাকাটি যাবে, উপরের RT এখানকার RT কাটাকাটি যাবে, এখানকার V এখানকার V কাটাকাটি যাবে। তাহলে PA ডিভাইডেড বাই P সমান সমান আসবে কি বলেন তো NA ডিভাইডেড বাই হচ্ছে NA প্লাস হচ্ছে আমাদের NB। দেখেন তো চেনা চেনা লাগে কিনা। এই যে দেখেন Na ডিভাইডেড বাই Na প্লাস হচ্ছে Nb, এটা কি এই গ্যাসের মোল ভগ্নাংশ না? তাহলে এটা কি লিখতে পারবো Pa ডিভাইডেড বাই হচ্ছে আমাদের P সমান সমান হচ্ছে Xa এই গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারবো যে কোনো গ্যাসের আংশিক চাপ সেটা হবে হচ্ছে ওই গ্যাসের মোল ভগ্নাংশ, ওই গ্যাসের মোল ভগ্নাংশ গুণন হচ্ছে টোটাল চাপ। আবার বলতেছি যে কোনো গ্যাসের আংশিক চাপ সেটা হবে কি ওই গ্যাসের মোল ভগ্নাংশ গুণন হচ্ছে কি বলেন তো ওই গ্যাসের মানে মোট চাপ। আর পিবি সমান সমান তাহলে কি বলা যাবে, আমি আর বের করলাম না, পিবি সমান সমান কিভাবে বের করতে পারবো, পিবি কিভাবে বের করতে পারবো, 2 কে যদি 3 দিয়ে ভাগ করি, এই দেখেন 2 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে বলেন তো পিবি পাবো। পিবি সমান সমান পাবো কি xb, মানে বি গ্যাসের মোল ভগ্নাংশ গুণন হচ্ছে কি বলেন তো টোটাল চাপ। তাহলে আমরা পি এ পাইলাম, পিবি পাইলাম। তাহলে আমরা এতক্ষণ যে টপিকটা দেখছি এটাকে আমরা বলতেছি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ। আচ্ছা, কতক্ষণ হয়েছে ফয়সাল, আমরা কোন টপিক দেখাবো নাকি এখন? 32 মিনিট। একটা লেকচারের জন্য এনাফ, কিন্তু আরেকটা গ্রাহামের পেপন ছোটটা দেখাই দিলে আমাদের একটা সেকশন শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখাই দিই। ওকে, আচ্ছা সামারিগুলো আমি এখানে লিখি। ফার্স্ট অফ অল আচ্ছা না এই সেকেন্ড এরপর আমরা এই সূত্রগুলো পড়ার পর আমরা কি পড়ছি বলেন তো, পড়ছি হচ্ছে আংশিক চাপ x ইজ ইকুয়াল টু কি বলেন তো xa ইজ ইকুয়াল টু হচ্ছে na ডিভাইডেড বাই হচ্ছে আমাদের na প্লাস হচ্ছে আমাদের nb। xb লিখলাম না, এটা আপনারা পারবেন। এরপর হচ্ছে আংশিক চাপ pa সমান সমান হবে হচ্ছে xa ইনটু হচ্ছে টোটাল চাপ p। এই দুটো জিনিস পড়ছি আসলে আমরা, ঠিক আছে। আচ্ছা অনেক পড়ে ফেলছেন, অনেক কিছু পড়ছি, আপনাদের কোনো আইডিয়া নেই। আচ্ছা এখন আমরা যে টপিকটা পড়বো এটাকে আমরা বলি হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা তো ব্যাপন নিঃসরণ এটা আসলে 19 এ আমরা পড়ে আসছি। তো ব্যাপন কি, যে কোনো জায়গায় আপনি যদি কোনো বস্তু রাখেন বা কোনো গ্যাস রাখেন সেটা চারদিকে আস্তে আস্তে ছড়াইতে থাকে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। যেমন আপনি যদি পারফিউম স্প্রে করেন আপনি এখন, তাহলে যেখানে স্প্রে করতেছেন সেখানে পারফিউমের ঘনত্ব থাকে অনেক বেশি, আর সে কি করতে থাকে স্মেলটা সামনের দিকে যাইতে থাকে, মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাইতে থাকে, এটাকে আমরা কি বলি ব্যাপন বলি। এখন আসেন সবার আগে যে টপিকটা শেখা লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাপনের হার। ব্যাপনের
হার, ঠিক আছে, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দিয়ে। সেটা হচ্ছে যতটুকু দূরত্ব যাচ্ছে আর যতটুকু সময় যাচ্ছে, মানে একটা গ্যাস যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে যত সময়। এখন আসেন ব্যাপনের হারের সাথে এক্স এর সম্পর্কটা কেমন বলেন তো? সমানুপাতিক। সময়ের সম্পর্কটা কেমন বলেন তো? ব্যস্তানুপাতিক। তার মানে অলরেডি আমি এই সূত্রটা লিখতে পারবো r2 ডিভাইডেড বাই r1 সমান সমান হচ্ছে x2 ডিভাইডেড বাই হচ্ছে কি বলেন তো আমাদের x1। আর x এর সাথে সমানুপাতিক বলে সিকোয়েন্স সেম সেম রাখছি, বাট সময়ের সাথে কি ব্যস্তানুপাতিক, তাহলে আমরা লিখতে পারবো কি বলতো ইজ ইকুয়াল টু হচ্ছে t1 ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো t2। দেখছেন সিকোয়েন্স কিন্তু উল্টা উল্টা লিখছি, কারণ ব্যাপনের হারের সাথে সরণের সম্পর্কটা, মানে গ্যাসের যে সরণ সেই সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, বাট সময়ের সম্পর্কটা কি বলতো আমাদের ব্যস্তানুপাতিক। এখন গ্রাহাম বলছে কি আমার যে ব্যাপনের হার সেটা হচ্ছে গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বলছি? গ্রাহাম বলছে। এটা হচ্ছে কার সূত্র বলতেছি? গ্রাহামের সূত্র। গ্রাহামের সূত্র, ওকে, গ্রাহামের সূত্র কি বলছে? আমার একটা গ্যাসের ব্যাপনের হার সেটা হচ্ছে কি বলেন তো গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক যেহেতু সিকোয়েন্স উল্টো উল্টো হবে, দেখেন তো √m1 ডিভাইডেড বাই কি বলেন তো আমাদের m2। দেখছেন কত বড় একটা সূত্র জেনারেট হয়েছে, কিন্তু আপনার ব্রেইনের ন্যূনতম কোনো অংশ ক্ষতি হয়নি। মানে আমরা খুব সহজে বুঝতে পারছি এই যে দুইটা সূত্র থেকে আমরা এত বড় সমীকরণ বের হয়ে গেছে। এরপর খেয়াল করে দেখেন আরেকটা কথা, দেখেন আমরা জানি ρ কি বলেন তো আমাদের m ডিভাইডেড বাই হচ্ছে আমাদের v। ঠিক আছে, তার মানে কি ঘনত্বের সাথে আমার ভরের সম্পর্কটা কেমন বলেন তো? সমানুপাতিক। তার মানে খেয়াল করে দেখেন আপনি এখানে m1 বাই m2 লিখছেন, এটাকে আমরা কি লিখতে পারবো বলেন তো? আমরা m1 ডিভাইডেড বাই m2 গ্যাসের আণবিক ভরের অনুপাতটাকে আমরা কি লিখতে পারবো বলেন তো? তাদের ঘনত্বের অনুপাতে সমান। এই দেখছেন ঘনত্বের সাথে আণবিক ভর বা ভরের সম্পর্ক কি সমানুপাতিক। তার মানে m1 বাই m2 জায়গায় কি লিখতে পারবো? d1 বাই d2। তার মানে ইজ ইকুয়াল টু কি লেখা যাবে বলেন তো? √d1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের d2। এখন আসেন এই যে এটাই আমাদের মেইন সিনারি হচ্ছে কি বলতো আমাদের এটাই কি বোঝাচ্ছে যে আমার দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার R2 দ্বারা কি বোঝাচ্ছে? দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার। R1 দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম গ্যাসের ব্যাপনের হার। X2 দ্বারা কি বোঝাচ্ছে? দ্বিতীয় গ্যাস যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। X1 দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম গ্যাস যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। T1 দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম গ্যাস কত সময়ে সেই দূরত্ব অতিক্রম করতেছে। T2 কি বোঝাচ্ছে? দ্বিতীয় গ্যাস কত সময়ে ব্যাপৃত হচ্ছে। √m1 কি? প্রথম গ্যাসের আণবিক ভর। m2 কি বলেন তো? দ্বিতীয় গ্যাসের আণবিক ভর। √d1 কি? প্রথম গ্যাসের ঘনত্ব। d2 কি বলেন তো? দ্বিতীয় গ্যাসের ঘনত্ব। এই যে দেখেন এই সূত্রটা এইটা মাথায় রাখলেই আমাদের টোটাল হয়ে যাবে। কিন্তু এটা কিভাবে আসছে সেটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে অ্যাকচুয়ালি আপনি ভালো কাজ করছেন এবং আপনি কখনো ভুলবেন না। কারণ আমি কখনো এই জিনিসটা ভুলি না। মানে আমি যখন পড়ছি তখন বুঝে পড়ছি, এরপর আর আমার কখনো মনে হয়নি যে আমি এই জায়গাটায় ভুল করে ফেলবো। তার মানে আমার জাস্ট মাথায় রাখতে হয় ব্যাপনের হার বুঝি কিনা, গ্রাহামের সূত্রটা বুঝি কিনা, ঘনত্ব এবং আণবিক ভরের সম্পর্কটা বুঝি কিনা, তাহলে আমাদের পুরো গ্রাহামের ব্যাপন সূত্র শেষ। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা থিওরি, এটা থেকেও আমাদের অনেক সিকিউ আসে। হ্যাঁ, সিকিউ বলেন এমসিকিউ বলেন অনেক ম্যাথ আছে। আমরা এরপর এটা তো থিওরি বেস লেকচার ছিল লেকচার 1 এরই প্রবলেম সলভিং ক্লাসটাই দেখবেন অনেক বড় হবে, কারণ অনেক বড় লেকচার কমপ্লিট করছি। বলতে পারেন যে নরমালি দুইটা লেকচারের সমান পড়ালেখা আমরা একটা লেকচারে করে ফেলছি। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত রাখি। আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এটা ছিল আমাদের পরিবেশ রসায়ন থিওরি লেকচার 1। যদি কোনো টপিকে কোনো প্রবলেম থাকে তোমরা তোমাদের মেন্টরের সাথে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ যে কোনো প্রবলেম আমরা সলভ করে দেব তোমাকে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।